ব্যাখ্যা করা হলো যে এনি 9 পার্টিকুলার একটা স্কেলকে কেন বেশি দেয়া হবে না অন্যান্য সরকারি ক্ষেত্রের মতো। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন বারবার দাবি করেছে, এই দাবির উপর দীর্ঘদিন ধরে দড়ি টেনে গেছে, কিন্তু আর কতদিন? এটা প্রত্যেকের কাছে পরিষ্কার হওয়া উচিত। ম্যানেজমেন্ট কিন্তু নিজে সদিচ্ছায় এই বেতন চুক্তি দিতে চায়নি। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের লাগাতার লড়াই সংগ্রাম এবং এই লড়াই সংগ্রামের ফলে ডিওটি যখন চিঠি লিখে বিএসএনএল ম্যানেজমেন্টকে বলেছিল যে আপনারা বেতন চুক্তি করুন নন এক্সিকিউটিভ ইউনিয়নের সঙ্গে একত্রিত হয়ে, তার ফলেই তারা কিন্তু এই বেতন চুক্তির মিটিং করতে বাধ্য হয়েছিল। আমাদের যে ডিরেক্ট রিক্রুটিং প্রতিনিধিরা গিয়েছিলেন তারা শুরু থেকেই স্ট্যান্ডার্ড পে স্কেল দাবি করে এসছে, ওএনজিসির পে স্কেল, রেলের পে স্কেল, এরকম এক্সাম্পল দিয়েছে। ম্যানেজমেন্ট তাদেরকে অকথ্যভাবে অপমান করে বলে দিয়েছিল যদি বিএসএনএল এর এই পে স্কেল না ভালো লাগে ওএনজিসি তে গিয়ে জয়েন করো। ওএনজিসির লাভজনক সংস্থা বিএসএনএল পরপর 10 বছরের উপরে সময় ধরে লসে রান করছে, এরকম সংস্থায় তুমি বেতন চুক্তিই পেতে পারো না, তুমি কি করে স্ট্যান্ডার্ড পে স্কেল দাবি করো? তৎসত্ত্বেও আমরা লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি, দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছিলাম এবং বর্তমান সময়ে যে বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে যদি কোনো একটা শ্রেণী বেতন সবার আগে বেড়ে থাকে তবে সেটা হচ্ছে যারা 2017 ব্যাচে ডিরেক্ট রিক্রুটি যেই তাদেরই একমাত্র বেতন বাড়বে যদি 0% ফিটমেন্ট দেয়। অন্য কোনো কারোর ক্ষেত্রে 0% ফিটমেন্ট দিলে বেতন বাড়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র যারা স্ট্যাগনেশনে আছেন তাদের স্ট্যাগনেশন গুলো উঠে যাবে। তাহলে আমরা কিন্তু কখনোই চাইনি ডিরেক্ট রিক্রুটি ভাইদের বঞ্চিত করতে। এবং আমরা যখন হিসেব করে দেখেছিলাম, আমরা প্রথমে এই এনি 9 পে স্কেল 33,000 দিয়ে স্টার্টিং শুরু করে দিয়েছিলাম আমরা, সম্মত হয়ে গেছিল বিএসএনএল ম্যানেজমেন্ট। পরবর্তীকালে ম্যানেজমেন্ট এই দাবি মানতে অস্বীকার করে, তারা নতুন পে স্কেল ঘোষণা করে। আমরা শুধু 33,000 পে স্কেল অবধি করিনি, আমরা দাবি করেছিলাম যে ডিরেক্ট রিক্রুট যেইরা অধিকাংশই যেহেতু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, তাই তাদের পে স্কেলটাকে এনি 9 থেকে এনি 10 এ আপগ্রেড করা হোক। এ দাবি বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন করেছে, কেউ অস্বীকার করতে পারবে। বারংবার লড়াই সংগ্রাম আমরা করে গেছি, কিন্তু তৎসত্ত্বেও আমরা ম্যানেজমেন্টকে বাধ্য করাতে পারিনি আমাদের দাবি মানা। তারা একটা জায়গাতে রিজিড, আমরা কোনো কারণে এমন বেতন দেব না যাতে করে কর্মচারীদের বেতনটা খুব বেশি বেড়ে যায়। বারংবার তারা অজুহাত দিয়েছে পেনশন কন্ট্রিবিউশন বাবদ এত কোটি টাকা বেড়ে যাবে, এই করতে গেলে মানে সদিচ্ছা তাদের নেই। এবং আপনারা জানেন এই বেতন চুক্তি সই হয়ে যাওয়ার পরও এখনো অবধি ফাইল কিন্তু ডিওটির কাছে আমরা পাঠাতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন আমাদের জেনারেল সেক্রেটারি বারবার এই দপ্তর থেকে সেই দপ্তর ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছেন যে বেতন চুক্তি বর্তমানে কোন অবস্থায় আছে। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নকে আপনারা যেরকম 1 নম্বর ইউনিয়নের স্বীকৃতি দিয়েছেন, ভোট দিয়ে বারবার বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নকে 1 নম্বর ইউনিয়নে পরিণত করেছেন, আপনাদের দায়ভার কাঁধে নিয়ে প্রতিটা মুহূর্তে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অফিসারদের ঘরে করা নেড়ে নেড়ে যাতে করে তাড়াতাড়ি এই বেতন চুক্তিটাকে ইমপ্লিমেন্ট করানো যায় তার প্রচেষ্টা গ্রহণ করে গেছে। আজকে 2025 সাল শেষ হতে গেছে, 2027 থেকে আবার নতুন আরেকটা পিআরসি ডিউ হয়ে যাবে আমাদের। তাহলে এখনো যদি আমরা বেতন চুক্তিতে সই না করতে পারি তবে আর কবে? 65% কর্মচারী স্ট্যাগনেশনের আওতায় রয়েছে। তাই এই সমস্ত পরিস্থিতি বিচার বিবেচনা করে আমরা যে ডিরেক্ট রিক্রুটিং ভাইরা বারবার দাবি করছিল যে আমরা এনি 9 পে স্কেল আপগ্রেড না করা পর্যন্ত, এটা চেঞ্জ না করা পর্যন্ত বেতন চুক্তিতে সই করব না। একটা পর্যায়ে ইলাস্টিক লিমিট যখন ক্রস করে গেল আমরা বাধ্য হলাম তখন তাদেরকে বাদ দিয়ে বেতন চুক্তিতে সই করতে। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কাজ ছিল,
এবং বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এরকমই একটা সংগঠন যে এই কঠিন সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু পিছপা হয়নি। তাই আমরা আসল এখন বর্তমান সময়ে কি পরিস্থিতিতে আছে বেতন চুক্তি সেই বিষয়ে কমরেড অনিমেষ মিত্রের কাছ থেকে শুনবো। তিনি এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে আছেন, পরবর্তী পর্যায়ে তিনি বলবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। তার আগে আমি মঞ্চে ডেকে নেব